আজকে আমরা পড়তে চলেছি হচ্ছে রিফ্রাকশন অফ লাইট টেরই একটা পার্ট, মানে হচ্ছে আলোর প্রতিসরণ যে শুরু করেছিলাম সেটাই আমরা পড়ব। কার মধ্যে দিয়ে? প্রিজমের মধ্যে দিয়ে। দেখো লিখেছি রিফ্রাকশন অফ লাইট থ্রু দি প্রিজম, মানে আলোক রশ্মির যে প্রতিসরণ হয় সেই প্রতিসরণটা প্রিজমের মধ্য দিয়েও প্রতিসরণ হয়। তো আমরা আজকে সেই পার্টটুকু পড়ব। তো তাহলে চলো শুরু করা যাক। তোমরা সকলেই মোটামুটিভাবে জানো যে প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে কিভাবে প্রতিসরণ হয় তাও আমি বলবো। আর প্রিজম দেখতে কিরকম, প্রিজমের কোন পোর্শনটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব সেই ব্যাপারগুলো তোমরা সকলেই জানো। আমি সেইখান থেকে শুরু করি। বেসিকটা যেহেতু সকলেই জানো প্রিজম ব্যাপারটা, তাই এইখান থেকে শুরু করা যাক। এইটা হচ্ছে প্রিজমের হচ্ছে প্রধান ছেদ, তাই তো? এখান থেকে শুরু করছি কারণ এর আগেরটুকু প্রিজম দেখতে কিরকম, প্রতিসরণ তলটল তোমরা সকলেই জানো, ওটা আমি আর বলছি না। একটা প্রিজমের প্রধান ছেদ এইটা, এর দুটো হচ্ছিল প্রতিসারক তল, এই দিকের একটা এই দিকের একটা। নাম যদি এ বি আর সি দেই তাহলে এ বি আর এ সিটা হচ্ছে প্রতিসারক তল বলা হয়, আর বি সিটাকে বলা হয় প্রিজমের ভূমি। তো এখন এই প্রিজমের মধ্য দিয়ে যখন আলোকরশ্মির প্রতিসরণ হবে, কিভাবে হবে সেটাই আমরা আজকে একটু ছবি এঁকে দেখব। তাহলে ধরো, মনে করো একটা আলোকরশ্মি এই বিন্দুতে এসে আপতিত হলো। তাহলে প্রথমে আমি এখানে একটা অভিলম্ব ড্র করি ডট ডট দিয়ে। এইটা ধরো অভিলম্ব। তাহলে আলোকরশ্মি এখানে এইভাবে এসে আপতিত হলো। এইবার দেখো বাইরের যে মাধ্যমটা, ওটা কি টাইপের মাধ্যম? ওইটা হচ্ছে তোমার লঘু মাধ্যম। আর প্রিজমের মাধ্যমটা কি হবে? এটা অবশ্যই ঘন মাধ্যম হবে। মানে প্রিজম তো একটা মেটেরিয়াল দিয়ে তৈরি, আর বাইরেরটা হচ্ছে লঘু মাধ্যম। কেন? বায়ুর থেকে মেটেরিয়ালের মাধ্যম ঘন হয়, তাহলে লঘু থেকে ঘন আসছে, তাহলে অভিলম্বের দিকে সরে যাবে। ওর যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি কোন দিকে? অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আলোকরশ্মিটার এই পথ বরাবর, কিন্তু ওই পথ বরাবর যেতে পারবে না, আলোকরশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে যাবে। অভিলম্ব কোনটা? এই যে অভিলম্ব ডটেড লাইন দিয়ে টানা আছে, তার দিকে বেঁকে গেলে ধরো এই রকম ভাবে বেঁকে গেল, একটু বেঁকে গেছে, বুঝতেই পারছো। নীল কালারের যে লাইনটা ওইখান দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বেঁকে গেল। আমি যদি এটাকে সোজাভাবে দেখাতে চাই, মানে এরকম এই এসে আপতিত হলো, এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, বেঁকে গেল অভিলম্বের দিকে। এটা অভিলম্ব, অভিলম্বের দিকে বেঁকে গেল, তাহলে এইভাবে আলোকরশ্মিটা গেল। এইবার যখন এই বিন্দুতে এসে আবার প্রতিসরণ ঘটবে, কারণ যখনই দুটো মাধ্যমের মধ্যে বিভেদ তল পাওয়া যায় তখনই আলোর প্রতিসরণ ঘটে, তাই তো? তো তাহলে তাহলে দেখো যে পি বিন্দুতে আলোর প্রতিসরণ হলো, তাই তো? এটা ধরলাম পি বিন্দু। তাহলে কিউ বিন্দুতেও প্রতিসরণ হবে, কেননা এটা হচ্ছে বায়ু আর একটা প্রিজমের যে কাচ মাধ্যম সেটা, আর পাশের আবার যখন কিউ বিন্দুতে আসবে তখন ও কাচ থেকে বায়ু মাধ্যমে, মানে এখন কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা বাইরেরটা লঘু, তাহলে এখন হচ্ছিল ঘন মাধ্যম থেকে লঘুতে যাচ্ছে। তো তাহলে এখানে ফার্স্টে অভিলম্ব টানি, অভিলম্বটা ডটেড দিয়ে টানছি। এই ধরো ডটেড লাইন দিয়ে অভিলম্বটা টানলাম, ঠিক আছে? তো এবার যখন আলোর রশ্মি ঘন থেকে লঘুতে বেরাবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে বেরিয়ে যাওয়ার কথা ছিল এইভাবে সোজা, কিন্তু অভিলম্ব থেকে দূরে মানে এই দিকে বেঁকে যাবে, এইভাবে এই বেঁকে গেল আলোক রশ্মিটা। তাহলে বুঝতে পারলা এইটা হলো আলোক রশ্মির প্রতিসরণ প্রিজমের মধ্য দিয়ে দুটো তলে। এটা একটা প্রতিসরক তল, এটা একটা প্রতিসরক তল, দুটো তলেই প্রতিসরণ ঘটলো। তো এখানে আমি ধরে নেই হচ্ছে আপাতন কোণ I1, আর এটা হচ্ছে প্রতিসারক কোণ প্রথম তলে R1, আর দ্বিতীয় তলে যখন প্রতিসরণ ঘটবে তখন আপাতন কোণটাকে ধরছি R2, আর প্রতিসারক কোণটাকে ধরছি I2, তাই তো? ব্যাপারটা ক্লিয়ার সকলের কাছে? তাহলে ও যে দিক দিয়ে যাওয়ার কথা ছিল সেটা কোনটা? এই যে এই দিক দিয়ে। তাহলে গেল হচ্ছিল এই যে প্রিজমের মধ্য দিয়ে যেটা লাইন দেখতে পাচ্ছ ব্লু কালারের ডটেড লাইনটা হচ্ছে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল হচ্ছে ব্ল্যাক লাইনটা দিয়ে। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে ওর চ্যুতিকোণ ডেল্টা। বুঝেছো ব্যাপারটা? তাহলে আমরা এখানে একটু রিলেশন বার করব। তাহলে এখন ব্যাপারটা ক্লিয়ার সকলের কাছে যে একটা প্রিজমের প্রধান ছেদ নেওয়া হয়েছে, সেই প্রধান ছেদের মধ্যে আলোকরশ্মির
প্রতিসরণ ঘটছে। প্রথম প্রিজমের যে প্রথম প্রতিসরক তল সেখানে প্রতিসরণ হলো এবং দ্বিতীয় প্রতিসরক তলে প্রতিসরণ হলো। তো তাহলে প্রতিসরণের সূত্রগুলো অ্যাপ্লাই করি। তাহলে দেখো আমি যদি পি বিন্দুর কথা ভাবি, তাহলে আপাতন কোণ I1, প্রতিসরণ কোণ R1, তাহলে লিখবো সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1 ইকুয়াল টু বায়ু থেকে প্রিজমের মাধ্যম। তো বায়ু মাধ্যমের সাপেক্ষে মানে দেখো বায়ু থেকে প্রিজমের মধ্যে আলোক রশ্মি আসছে, প্রিজমটা ধরো একটা কোনো কাচ মাধ্যম দিয়ে তৈরি ধরে নিচ্ছি, তাহলে সেটাকে আমি জি বলতে পারি। আর এটা বায়ু থেকে আসছে, তাহলে কি লিখবো, এ মিউ জি বলবো, মানে বায়ু থেকে আসছে বলে এ আর বলছি, আর এটা কোনো কাচ জাতীয় মাধ্যমে ঢুকছে বলে জি বলছি। এবার বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক বললে ওটা উল্লেখ করতে হয় না, কারণ ওটা পরম প্রতিসরাঙ্ক হয়ে যায়। তাহলে শুধু মিউজি বলতে পারি, তাহলে শুধু মিউজি। আচ্ছা, তো মিউজি না বলে আমরা এখানে মিউই বলছি নর্মালি। এখানে বলে দিচ্ছি সাফিক্সের নাম দেই কেন, বোঝার জন্য কার প্রতিসরাঙ্ক। এখানে তুমি লিখে নাও পাশে যে মিউটা হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক। ওই যে মিউ জি, মিউ এ, মিউ এম এগুলো লিখি কেন, কেন বুঝিয়ে দেই যে কার প্রতিসরাঙ্ক বলছি, জলের না কাচের না কিছু। তো এখানে আমি অত সাফিক্সে দিচ্ছি না, পরম প্রতিসরাঙ্ক অবশ্যই, কারণ সামনে এ আর কিছু নেই মানে বুঝে নেবো বায়ুর সাপেক্ষে। আর এখানে জি লিখতাম, জিটাও লিখছি না কেন, আমি বলে দিচ্ছি এটা প্রিজমের প্রতিসরাঙ্ক। প্রিজমের প্রতিসরাঙ্ক বলে দিলাম। আচ্ছা, এইবার যদি আমি কিউ বিন্দুর কথা ভাবি, তাহলে কিউ বিন্দুতে আবার ফর্মুলা ফেলবো। এখানে আপাতন কোণ R2, তাহলে সাইন R2 ডিভাইডেড বাই সাইন I2 ইকুয়াল টু, এখানে কোথা থেকে কোথায় আলো যাচ্ছে, কাঁচ থেকে মানে প্রিজমের মাধ্যম যেটা বলতে পারো গ্লাস ধরে নাও, সেখান থেকে লঘু মানে হচ্ছে হলো বায়ুতে। তার মানে তোমার অ্যাকচুয়ালি হওয়ার কথা গ্লাস ভাবি যদি প্রিজমের মাধ্যমটাকে, তাহলে জি মিউ এ আর। এবার তুমি এটাকে কিভাবে লিখতে পারো, জি মিউ এটাকে কিভাবে লিখতে পারো, 1/m/u/g। তো এয়ার মানে তো এ বায়ু মাধ্যম, তাহলে বায়ুর সাপেক্ষে কাউকে প্রকাশ করলে সেটা লিখতে হয় না। আর আমরা ধরে নিচ্ছি ওটাকে মিউ জি লিখবো না, মিউ লিখবো প্রিজমের প্রতিসরাঙ্ক। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, 1/মিউ। মানে মিউ জি তুমি লিখতে পারো, ভুল নেই, কিন্তু আমরা নর্মালি প্রিজমের প্রতিসরাঙ্ককে মিউ বলে দিয়েছি নামটা, ওই জন্য মিউ লিখছি, তোমার বুঝতে সুবিধা হবে। আবার তুমি জি মানে গ্লাস ভেবে নিতে পারো সবসময়, ওই জন্য মিউটা মানে প্রিজমের প্রতিসরাঙ্ক এখানে ধরে নিয়েছি। যেহেতু প্রিজম থেকে বাইরে আসছে, তাহলে প্রিজমটা যদি গ্লাস ধরি জি মিউ এয়ার হবে, এয়ারের জন্য এ লিখেছি, এটাকে লেখা যায় 1/m/u/g। এয়ারের সাপেক্ষে লিখলে এয়ার লিখতে হয় না, নর্মাল ওটাকে এইভাবে লেখা যায়, তাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। আর আমরা মিউ জি থেকে জি লিখবো না, কারণ বলেই দিয়েছি, লিখে দিয়েছি প্রথমে মিউটা প্রিজমের প্রতিসরাঙ্ক। তোমরাও ডেরিভেশন করার সময় উপরে বলে দিবে মিউটা প্রিজমের মাধ্যমে প্রতিসরাঙ্ক। তাহলে এই দুটো সমীকরণ পেলাম আমরা এখানটায় এরকম ভাবে। আচ্ছা, এইবার এইখানে দেখো একটু এই বিন্দুটার নাম দেই ও বিন্দু, এই বিন্দুটার নাম দিচ্ছি ও বিন্দু। এবার যদি আমি ত্রিভুজ ধরো, ত্রিভুজ ধরো, এখান থেকে আমরা চ্যুতিকোণটা বার করতে চলেছি অ্যাকচুয়ালি, হ্যাঁ ডেল চ্যুতিকোণের মানটা বার করবো এবার। মানে বুঝতে পারছো তো, এই যদি এই কোণটা যদি I1 হয়, তাহলে বুঝতে পারছো এই পুরো কোণটা I1 হবে, এই যে এই পুরো কোণটা I1 হবে না। যদি আপাতন কোণ প্রিজমের প্রতিসরক তলে আপাতন কোণ I1 হয়, তাহলে এই যে পুরো কোণটা আমি যেটাকে একটু বক্ররেখা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই পুরো কোণটা I1 হবে। তাহলে তুমি বলতে পারবে চ্যুতিকোণ ডেল্টা কত হবে, অবশ্যই I1 মাইনাস R1। কেন I1 এর মধ্যে আবার R1 পোর্শনটুকু নিচের দিকে আছে, তাহলে শুধু কোণ কতটুকু চ্যুতিকোণ এইটা, এই চ্যুতিকোণের মান ডেল্টা কত হবে, I1 মাইনাস R1। ব্যাপারটা দেখো বোঝা গেল কি বোঝা গেল না। I1 মানে এখানে এরকম ছবিটা আছে, এটা এরকম ভাবে গেছে, এটা এরকম ভাবে গেছে, আর এখান থেকে এই লাইনটা গেছে। তো এটা I1 যদি হয়, তাহলে এই পুরোটা I1 হবে। আর এতটুকু তোমার বলা আছে আবার R1, তাহলে এতটুকু কত হবে, পুরো I1 থেকে R1 বাদ দেব, তাই করেছি ডেল ইকুয়াল টু I1 মাইনাস R1। তাহলে এটা চ্যুতিকোণ পেয়ে গেলাম, প্রিজমের ডেল চ্যুতিকোণ। এবার এই চ্যুতিকোণের রাশিমালাটাই আমরা বার করবো একটু অন্য ফর্মে, I1 টাই1 এগুলোকে সরাবো একটু। তো দেখো কি করে করা যায়। প্রথমে দেখো এরকম ভাবে বলছি যে এই এটা হচ্ছে প্রিজমের কোণ, তোমরা সকলেই জানো প্রিজমের কোণ এ বলা হয়, ঠিক আছে, এটা প্রিজম কোণ বলা হয়। আচ্ছা, তো তাহলে তুমি দেখো তো ত্রিভুজ এ পি ও কিউ,
এই ত্রিভুজটার দিকে তাকাও, এ পি ও কিউ। এই ত্রিভুজটার কথা যদি ভাবো তাহলে প্রিজমের চারটা কোণ, বুঝতে পারছো তো? ত্রিভুজের চারটা, ত্রিভুজ কেন বলছি, সরি সরি, ত্রিভুজ কেন বলবো, চতুর্ভুজ। ত্রিভুজ কেন দিব, চতুর্ভুজ বলি। চতুর্ভুজ এ পি ও কিউ, এ পি ও কিউ এর দিকে যদি তাকাই তাহলে দেখো চারটা কোণ, একটা এটা, একটা এটা, আর একটা এই কোণটা, একটা পুরোটা কোণ। তাহলে দেখো যে ডট ডট লাইনগুলো টেনেছি ব্ল্যাক কালারের, এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ কোনো অসুবিধা নেই। যে ডট ডট লাইনগুলো টেনেছি সেই ডট ডট লাইনগুলো কিন্তু প্রিজমের প্রতিসারক তলের ওপর লম্ব, এটাও লম্ব এটাও লম্ব। তাহলে এই লাইনের ওপর, এই এ বি লাইনের ওপর যদি এটা লম্ব হয় তাহলে তুমি বলতে পারো না পুরো কোণটা 90, মানে এই যে চতুর্ভুজ নাম দিয়েছি এপি ও কিউ, তার এই কোণটাও 90 হবে, এই কোণটাও 90 হবে, কারণ এ এর ওপর লম্ব আবার এই তলের ওপর এ লম্ব। তার মানে এটা আর এটা যদি 90 হয় তাহলে বাকি পড়ে থাকলো এ কোণ আর ও কোণ। তাহলে আমি লিখতেই পারি যে কোণ এ প্লাস কোণ 90 ডিগ্রি প্লাস কোণ ও প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি, কারণ চতুর্ভুজে চারটা কোণের সমষ্টি 360 হয়। তাহলে এটা এ বলছি, এটা 90 বলছি, এটা 0 বলছি, মানে এটা ও বলছি, এটাও 90 বলছি। তাহলে এইখান থেকে দেখো তুমি পেয়ে যাচ্ছ কোণ এ। তো কোণ এটাকে আমরা নর্মালি এ দিয়ে রিপ্রেজেন্ট করব, হ্যাঁ এখন থেকে কোণ চিহ্ন দিব না, প্লাস কোণ ওটাকে ও চিহ্ন রাখি। 9 9 হতো 180, ওদিকে গেলে 360 থেকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে 180। আচ্ছা এইবার তুমি ত্রিভুজের দিকে তাকাও একটু। এইবার তুমি এইখানে, আচ্ছা এটা এখানেই করি, এখানে তুমি এই ছবিতে ত্রিভুজের দিকে তাকাও একটু। কোন ত্রিভুজ? দেখো ত্রিভুজ হচ্ছে এ পি কিউ, এই ত্রিভুজটার দিকে দেখো। এই যে এ বিন্দু এটা, পি বিন্দু এটা, কিউ বিন্দু এটা। তাহলে এ পি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ এ, আর এই কোণটা কতটুকু বলতে পারবে, যে এই কোণটা, আর এই কোণটা কতটুকু বলতে পারবে, যে এদিককার কোণ বা এদিককার কোণ, এই কোণগুলো কত হবে? অবশ্যই বলতে পারবে। কি করে বলবে বলো দেখি? না, ওই দিকে দেওয়ার দরকার নেই, ছেড়ে দাও, ওই ত্রিভুজটা নিব না, ওই ত্রিভুজটা নিলে হবে না। তুমি ওই ত্রিভুজ বাদ দাও, আমি ওটা মুছে দিচ্ছি, তুমি ওই ত্রিভুজটাকে বাদ দিয়ে দাও, আমি ওটা মুছে দিচ্ছি, ওই ত্রিভুজটা নেব না, একটু ভুল বলেছিলাম, ওই ত্রিভুজটা নেব না। কোন ত্রিভুজটা নেব? ত্রিভুজ নেব হচ্ছে যেটা, সেটা হচ্ছে পি ও কিউ, এই ত্রিভুজটা নেব। দেখো এই যে পি ও কিউ নিচের ত্রিভুজটা, তার একটা কোণ R1, একটা কোণ R2 আর একটা কোণ ও, যেটাকে ও নাম দিয়েছি। তাহলে বলতেই পারি R1 প্লাস R2 প্লাস একটা কোণ ও ইকুয়াল টু 180, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 হয়, তোমরা জানো। তাহলে এইখান থেকে আমি কোণ ও ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 180 মাইনাস অফ R1 প্লাস R2, এইটা পেয়ে গেলাম। তাহলে কোণ ও এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো এ থাকলো, কোণ ও এর মানটা বসাচ্ছি 180 মাইনাস অফ R1 প্লাস R2, আর এইদিকে ইকুয়াল টু 180 থেকে গেল। তাহলে তোমার 180 180 কেটে গেল, তাহলে দেয়ারফর এ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি R1 প্লাস R2। তাহলে তুমি এর ভ্যালুটা পেয়ে গেলে এখান থেকে। ওকে, তুমি এর ভ্যালুটা পেয়ে গেলে। এইবার এইবার তোমাকে যেটা করতে হবে, তাহলে তুমি এর ভ্যালুটা পেয়ে গেলে। তাহলে তোমাকে এইবার বার করতে হবে, তাহলে বুঝে গেলে তো এটা। তাহলে এবার তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে চ্যুতিকোণের মান I1 মাইনাস R1, এর ভ্যালুটা কত হবে। এটা কি করে বার করব সেটা একটু ভাবো। চ্যুতিকোণের মানটা তুমি কি করে বার করবে ভাবো। তাহলে R1 এর মানটা কি করে বার করবে? R1 এর মানটা দেখো, এইখান থেকে আরেকটা জিনিস দেখো, যদি আমি আমি এখানে একটা জিনিস একটু বলতে ভুল করেছি, সেটা কোন জায়গাটায় বলো তো, সেইটা আরেকবার বলি। চ্যুতিকোণটা অ্যাকচুয়ালি এরকম ভাবে হবে না, আমি এখানে একটু বলতে ভুল করেছি, এটা একটু ক্লিয়ার করে নাও সকলে। চ্যুতিকোণটা একটু ভুল বলেছি, সেটা দেখো এইদিকে,
এগুলো সব ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। চ্যুতিকোণটা বলতে ভুল করেছি। এই আলোক রশ্মিটা কোন দিক দিয়ে যাওয়ার কথা ছিল? এই আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল হচ্ছে এই দিক দিয়ে, তাই তো? এই আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল হচ্ছে এই দিক দিয়ে, কিন্তু গেল কোন দিক দিয়ে? এই দিকে। তাহলে একে বাড়িয়ে দাও। এইবার যেখানে কাট করে, তাহলে এই কোণটা হয় চ্যুতিকোণ। একটু ভুল বলেছিলাম, এই কোণটা হয় চ্যুতিকোণ। তখন আমি সমান্তরাল ফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ ঘটলে সেটা সেখানে যেরকম চ্যুতিকোণ হয় সেরকম চ্যুতিকোণ বলে দিয়েছিলাম। তাহলে এটা একটু কারেকশন হবে, মানে প্রথমে যেটা বলেছিলাম হয়তো তোমাদের মাথার মধ্যে ঘুরছিল ওটা ঠিকঠাক, কিন্তু এখন এটা ঠিক, ওটা একটু ভুল বলেছিলাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা যে আলোক রশ্মি এইভাবে যাওয়ার কথা ছিল, এই যে এই ব্লু কালারের ডট ডট লাইন দিয়ে যাওয়ার কথা ছিল আলোক রশ্মি, কিন্তু গেল এইভাবে বেঁকে এবং বেরোলো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। তাহলে এটা, এই লাইনটা কিন্তু একটু সোজা ভেবে নাও। এই যে আমার যে ব্ল্যাক লাইনটা আছে কি না, ওটা যখন ঢুকলো প্রিজমের প্রথম তলে, ও বেরিয়ে যেত ব্লু কালার ডট ডট দিয়ে, কিন্তু ওই দিকে গেল না, বেঁকে গেল এইভাবে। বেঁকে গিয়ে যখন এই তল থেকে বেরোলো, আলটিমেটলি ফাইনালি বেরোলো কোন দিক দিয়ে? এই দিকে। তাহলে ও যে দিক দিয়ে ঢুকেছিল ফাইনালি, ফাইনালি না ইনিশিয়ালি, আর ফাইনালি যে দিক দিয়ে বেরোলো, তাদের মধ্যে অ্যাঙ্গেলটাকে বলা হয় চ্যুতিকোণ ডেল। তাহলে চ্যুতিকোণ ডেলটা কত হবে সেটা তুমি এখানে যদি ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে, দেখো এইটুকু এই যে একটা, এটা তোমরা সকলেই জানো যে কোনো ত্রিভুজের, এটা যদি ত্রিভুজ হয় তাহলে তার এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সমান হয়, তাই না? তো তাহলে এইটা হচ্ছে বহিস্থ কোণ, ডবল দাগ দেওয়া আছে, তাহলে অন্তস্থ কোণ কোনটা হবে? একটা এইটা আর একটা এইটা, এই দুটোর যোগফলের সমান। এই দুটো কোণ কত? একটা হবে I1 মাইনাস R1 আর একটা হবে I2 মাইনাস R2। এটা তো তোমরা করলে এখনই জানো তাহলে, তাই না? কারণ এইটার সাথে এদিক একটু দেখাই, কারণ হচ্ছে এইটা আর এইটা পরস্পর এরকম, তাহলে এটা যদি I1 হয় পুরোটা I1 হবে। বিপরীত কোণ, তাহলে পুরোটা I1 হলে এখানে পুরোটা I1, ওই নিচের কালো ডট উপরের ব্লু ডট পুরোটা I1, তার মধ্যে নিচটুকু R1 হলে বাকিটুকু কত? I1 মাইনাস R1। আচ্ছা, এখানে নিচের কালো ডট উপরের ব্লু ডট এদের পুরোটা মানে I2, তাহলে নিচটুকু R2 হলে উপরটুকু কত হবে? I2 মাইনাস R2। ক্লিয়ার? তাহলে এই একটু কারেকশন যেটা, সেটা একটু মাথায় রাখো। আমি প্রথমে চ্যুতিকোণটা ভুল বলেছিলাম, এখন চ্যুতিকোণ এইটা হয়ে গেল। ওকে, ক্লিয়ার? তাহলে সমস্যা মিটে গেল। তাহলে এবার তোমার এখানে একটু ক্যালকুলেশন করলে কত আসছে? এখানে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে I1 প্লাস I2 মাইনাস অফ R1 প্লাস R2। যদি এখানেও মাইনাস R1 এখানে মাইনাস R2, মাইনাস কমন এটা হয়ে গেল। তাহলে দেয়ারফর আমরা ডেলের রাশিমালা কি পাচ্ছি? ডেলের রাশিমালা পাচ্ছি I1 প্লাস I2, I1 প্লাস I2 আর মাইনাস অফ R1 প্লাস R2, R1 প্লাস R2 মানে কত? A, তাহলে মাইনাস অফ A। তাহলে এই পেয়ে গেলাম আমরা প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত হলে তার চ্যুতিকোণের রাশিমালা কি? ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। ব্যাপারটা বুঝে নিলাম। এই ছবিটা কিন্তু ভালো মতো মন দিয়ে বুঝতে হবে, এটা তোমরা আগেও করেছিলে, আমি তাও আরেকবার বলে দিলাম। প্রিজম থেকে যদি আলোক রশ্মি নির্গত হয়, তার যে রশ্মির চ্যুতি হয় সেই চ্যুতিকোণের রাশিমালা বেরোলো ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A। ক্লিয়ার? এবার আমরা নেক্সট চলে যাই। আমরা তাহলে যেটা পেলাম এতক্ষণ পরে, সেটা পেলাম প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির চ্যুতির রাশিমালা ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A, যেখানে তুমি বলতে পারো A ইকুয়াল টু R1 প্লাস R2 হবে। এখন কথা হচ্ছে এই চ্যুতিকোণটা কখন ন্যূনতম হবে সেটা একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে পাওয়া গেছে। তো সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা আমাদের জন্য দরকার নেই, পরীক্ষাতে আসে না, শুধু কন্ডিশনটা চাই। তাহলে কি লিখবা? ডেল এর মান, ডেল এর মান মানে মিনিমাম হবে, মানে সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হবে কখন? যখন যখন বলছে I1 ইকুয়াল টু I2 হবে, এইটা হচ্ছে কন্ডিশন। এটা কি করে পেলাম? একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, ডেলটাকে ডেরিভেটিভ করে পাওয়া গেছে। তো সেই ক্যালকুলেশন আমাদের দরকার নেই, আমাদের শুধু জানলেই হবে কন্ডিশনটুকু, কোন কন্ডিশনে ডেলটা মিনিমাম হয়। তাহলে ডেল এর মান সর্বনিম্ন হবে যখন I1 ইকুয়ালস টু I2 হয়। তাহলে দেয়ারফর আমি ডেল মিনিমাম কত লিখবো? I1টা I1ই থাকলো, I2 এর জায়গায় কত বসাবো? I1 বসাবো মাইনাস A। তাহলে এরকম হতে পারে ডেল মিনিমামটা যে 2I1 মাইনাস A, অথবা এরকমও হতে পারে আবার ডেল মিনিমামটা 2I2 মাইনাস A। I1 দিয়েও রিপ্লেস করতে পারি, আবার
I2 দিয়েও রিপ্লেস করতে পারি এরকম। তাহলে তুমি বুঝে গেলা যে চ্যুতির মানটা সর্বনিম্ন কখন হবে, যদি আপাতন কোণ প্রথম তলে আর দ্বিতীয় তলের প্রতিসারক কোণটা সমান হয় I1 আর I2। তাহলে তুমি এই দুটো ফর্মুলা লিখতে পারো, একবার I1 দিয়ে একবার I2 দিয়ে। আরেকটা জিনিস একটু গ্রাফ মনে রাখতে হবে, সেটা হচ্ছে ন্যূনতম চ্যুতির এই গ্রাফটা, যে আপাতন কোণের সাথে চ্যুতি কোণের যে পরিবর্তন হয়, এদিকে ধরো আপাতন কোণ প্লট করেছি, এদিকে আপাতন কোণ প্লট করেছি, আর এই দিকে ধরো চ্যুতি কোণ প্লট করেছি, এই দুটো জিনিস প্লট করেছি, এই দিকে একটা আর এই দিকে একটা। তাহলে গ্রাফটা কিরকম হবে? তাহলে বলছে গ্রাফটা হবে এই টাইপের। না, আমি একটু বেশি বড় জায়গা নিয়ে নিলাম, আমার কাছে ছোট জায়গা আছে। হ্যাঁ, মোটামুটি এই টাইপের গ্রাফটা হবে। এইটা হচ্ছে ন্যূনতম চ্যুতির গ্রাফ। বুঝতে পারছো? তাহলে এই যে এই পয়েন্টটা দেখছো তুমি, এদিকে চ্যুতিকোণ, তাহলে চ্যুতিকোণের ভ্যালু তো সব থেকে বড় কোন দিকে? এটা সব থেকে কম কোন জায়গাটা? এই যে নিচের পয়েন্টটা, কেন এই যে এই পয়েন্টটা এইখানে এসে কাট করছে, তাহলে এই পয়েন্টটা, এইটা হচ্ছে ডেলেম, চ্যুতির সর্বনিম্ন মান। আর তখন আপাতন কোণ কত? এটাকে আমরা I0 বলবো। সেই অবস্থাতে তাহলে ডেলেমটা আপাতন কোণের কোন মান? তখন I0, একটা নাম দিচ্ছি I0, একটা সাপোজ ধরে নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে তোমার চ্যুতি কোণের গ্রাফ আপাতন কোণের সঙ্গে। তুমি আপাতন কোণ আস্তে আস্তে বাড়াবে, চ্যুতি কোণটা এরকম ভাবে আস্তে আস্তে কমতে 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 আবার সর্বনিম্ন হয়ে আবার আস্তে আস্তে বাড়বে। বুঝতে পারছো তো? এরকম নেচার হয়। তো তাহলে চ্যুতি কোণের সর্বনিম্ন মান কোনটা? এই পয়েন্টটা, মানে যে ডেলেম, তখন এর আপাতন কোণটা একটা স্পেশাল ভ্যালু I0 ধরছি। মানে তখন কি হবে? I1 = I2 হয় সেই সময় I1 = I2 হয়। তো ঠিক আছে, তাহলে এই গ্রাফটা পড়ে নিলে এটা হয়ে গেল। এইবার আরেকটা কথা মনে রাখতে হবে, যে যদি চ্যুতিকোণটা সর্বনিম্ন হয় মানে I1 = I2 হবে, তখন ডেলেম এরকম হয়, মানে চ্যুতিকোণ সর্বনিম্ন হলে I1 = I2 হবে। এবং I1 = I2 হলে মনে রাখবে আরেকটা কন্ডিশন হয়, এটাও মনে রাখবে, যদি I1 = I2 হয় তাহলে আরেকটা কন্ডিশন স্যাটিসফাই করে, R1 = R2 হবে। এটা যদি এটা হয় তাহলে এটা হবেই R1 = R2, এটাও মনে রাখবে। তাহলে তুমি কি কি মনে রাখছো? যে যদি তোমাকে বলে যে প্রিজমের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ন্যূনতম চ্যুতি কখন হবে? যখন I1 = I2 হবে। তাহলে চ্যুতিকোণের ন্যূনতম মান কত? 2I1 - a বা 2I2 - a। এবং মনে রাখবে যদি I1 = I2 হয়ে যায় তাহলে R1 = R2 হয়। এটাও মনে রাখলে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটুকু লাগবে না। এবার এটা যদি R1 = R2 হয় তাহলে এখান থেকে আরেকটা কনক্লুশন ড্র করা যায়। কিরকম কনক্লুশন? তার জন্য আমরা একটা ছবি আঁকবো। সেই ছবিটা আমি ওপরে জায়গা আছে এঁকে দিতেও পারি। এইখানটায় দেখো, এইখানে ধরো একটা প্রিজম আছে, এই প্রিজমের মধ্য দিয়ে ইলেকট্রোস্ট্যাটিক প্রতিসরণ হলে কিরকম হয় ছবিটা তোমাদেরকে একটু আগে এঁকে দেখালাম। আমি এখানে একটু রাফলি আঁকছি। এইরকম হয়, যে এরকম হয়, এরকম ভাবে বেরিয়ে যায়, এই এসে পড়ে, এই এসে পড়ে, এইটা, তাই তো? তো সেক্ষেত্রে এইটা হচ্ছে অভিলম্ব হয় এখান থেকে এরকম ভাবে, আর এইখানে অভিলম্বটা হয় এইখান থেকে এরকম ভাবে। তাহলে এইটা হচ্ছে তোমার I1, এইটা হচ্ছে R1, এইটা R2, আর এটা হচ্ছে I2। ঠিক আছে? তো দেখো, যদি R1 = R2 হয়, মানে তুমি যদি ভাবো এটাকে যদি এইদিকে বাড়িয়ে দাও ডট ডট করে, বা নাও বাড়াও না, কোনো যাই হোক, বাড়ানোর দরকার নাই। তুমি বলছো যে I1 = তোমার I2 হলে তোমার R1 = R2 হয়। তো এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়ে যায়, এটা তো লম্ব, মানে পুরো কোণটা কত? এই যে এই লাইনটা তো এই রেখার ওপর লম্ব, তার মানে পুরোটা 90 থেকে R1 বাদ দিচ্ছ, বাকি কতটুকু থাকবে? তুমি 90 - R1 করবে। আবার এই রেখাটাও তো এই লাইনটার উপরে লম্ব, তার মানে পুরো কোণটা 90 থেকে R2 বাদ দিচ্ছ, তাহলে এই বাকি কোণটা পেয়ে যাবে। তাহলে বাকি এই যে নীল কালারের যে কোণটা দেখাচ্ছি এটা, আর এইদিকে যে নীল কালারের কোণটা দেখাচ্ছি, এগুলো কত হবে? একটা হবে 90 - R1, একটা হবে 90 - R1, আর একটা হবে 90 - R2, তাই তো? এবার যদি তুমি বলো যে R1 আর R2 ইকুয়াল যদি বলো, তাহলে এটা সেম হয়ে গেল, এই যে বাকি নীল কালারের কোণ দুটো সেম হয়ে গেল, তাই তো? তো
তোমার এটা লম্ব, তাহলে পুরোটা 90, তাহলে এটা ছোট্টটা নিচের টুকু R1 হলে ওপরটা 90 মাইনাস R1, নিচের এটাও লম্ব, তাহলে নিচের টুকু R2 হলে ওপরটা 90 মাইনাস R2। এবার R1 আর R2 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে 90 মাইনাস R1 আর 90 মাইনাস R2 সেম। তাহলে বলতে পারি যে এই কোণটা, যে নীল কালার যেটা দিয়েছিলাম এখন ব্ল্যাক করে দিলাম, এই কোণটা সেম। তার মানে এটা একটা ছোট্ট, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল না। তোমরা জানো তো কোনো একটা ত্রিভুজের যদি এই দুটো কোণ অ্যাঙ্গেল সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। বেশ, সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তাহলে, এবং আমার এই একটা নির্দিষ্ট কোণ আছে, সেক্ষেত্রে এটাও আর এটাও সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে তখন বলতে পারবো ভূমির সাথে এটা সমান্তরাল। কেন? একমাত্র এটা তখনই সম্ভব যদি এই রেখাটা, যদি প্রিজমের মধ্যে দিয়ে, মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হওয়া তখনই সম্ভব যদি এইটা এই রেখাটার সাথে, যদি এই রেখাটা এটার সাথে প্যারালাল হয়। যদি বাই চান্স এটা এরকম বেঁকে যায় তাহলে কিন্তু হবে না সমদ্বিবাহু ত্রিভুজটা। তাই জন্য বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে ভূমির সাথে এই রেখাটা প্যারালাল। তাহলে দেখো এই যে প্রিজমের মধ্য দিয়ে যে আলোক রশ্মিটা গেল সেটা কিরকম ভাবে যাবে? প্রিজমের ভূমির সঙ্গে একদম সমান্তরাল ভাবে। এবং আরেকটা কথা, এই রশ্মিটা হচ্ছিল মানে কি বলবো, কথাটা যেন কি বলছে বাংলাতে ওটাকে, কি বলছে প্রতিসম, সিমেট্রিক্যাল, প্রতিসম হবে। এই প্রিজমের মধ্যে তো আলোক রশ্মির যে সরণ সেটা সিমেট্রিক্যাল হবে, মানে প্রতিসম, মানে স্ট্রেট লাইন দিয়ে যাবে এবং এটা ভূমির সঙ্গে সমান্তরাল। এই কথাটা মনে রাখবে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যে প্রিজমের চ্যুতিকোণের মান ন্যূনতম কখন হবে? যখন আয়ন ইকুয়াল টু I2 হবে। তাহলে ডেল এম গুলো এরকম হয় 2I1 মাইনাস এ আর 2I2 মাইনাস এ। চ্যুতিকোণের সঙ্গে আপতন কোণের গ্রাফ, এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি আয়ন ইকুয়াল টু I2 হয় তাহলে R1 ইকুয়াল টু R2 হয়ে যায় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে। তাহলে এই কন্ডিশনটা হলে আমি বলবো প্রিজমের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যাবে তখন সে আলোক রশ্মির গতিপথ কিরকম হবে, এইটা স্যাটিসফাই করলে গতিপথটা হবে হচ্ছে ভূমির সঙ্গে সমান্তরাল এবং সিমেট্রিক্যাল, প্রতিসম। ব্যাস, তাহলে এতটুকু হয়ে গেল। এবার নেক্সট ক্যালকুলেশন যাবো, দেখে নাও, এটা মুছে দিব। এইবার দেখো আমরা একটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে থিন প্রিজমের জন্য, মানে হচ্ছে পাতলা প্রিজম। মানে যে প্রিজমটা আমরা নিব সে প্রিজমটা খুবই পাতলা, মানে এই কোণটা খুব ছোট। তাহলে একটু ছবি আঁকলাম, ধরো প্রিজমের এই কোণটা খুব ছোট, মনে রাখো এই অ্যাঙ্গেল যে প্রিজম কোণ সেটা ছোট। নর্মালি কিরকম হয় সেটা তুমি জানোই, প্রিজমের মধ্যে তার আলোক রশ্মির প্রতিসরণ মোটামুটি করে একটা আঁকার চেষ্টা করলাম। এটা I1, এটা I2, এটা R1, এটা হচ্ছে R2, জানো। তাহলে তুমি তো একটু আগে ফর্মুলাও ফেললে, এটা যদি P পয়েন্ট হয় আর এটা যদি Q পয়েন্ট হয়, তুমি তো ফর্মুলা একটু আগে ফেললে। কি ফেললে? সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1 ইকুয়াল টু মিউ ফেললে। আর পরেরটার ক্ষেত্রে ফেললে সাইন R2 ডিভাইডেড বাই সাইন I2 ইকুয়াল টু 1 বাই মিউ। এই দুটো ফর্মুলা ইউজ করলে, তাই না? আগের মতোই ছবিটা সেম এঁকেছি, খালি শুধু প্রিজমের কোণটা খুব ক্ষুদ্র বলে পাতলা প্রিজম বলছি। থিন হবে, এটা খুব বড় হবে, এটা যেন চাপা হবে, তাই চাপার মতো এঁকেছি। তাহলে দেখো একটা কথা মনে রাখবে, যদি প্রিজমের এই কোণটা খুব ক্ষুদ্র হয়, মানে যদি আরো ক্ষুদ্র হয়, তাহলে ছবিটা কিরকম হবে? ছবিটা এরকম হয়ে যাবে না? মানে পাতলা প্রিজম বলতে যার অ্যাঙ্গেলটা 4 ডিগ্রির কাছাকাছি, প্রায় বলতে পারো 4 ডিগ্রি বা 4 ডিগ্রির থেকে কম, এরকম না 4 ডিগ্রি না, 7 ডিগ্রির কাছাকাছি এরকম যদি হয়, তার একটা রেঞ্জের মধ্যে, তাকে আমরা পাতলা প্রিজম বলে থাকতে পারি। তাহলে এখানে যেটা বলছে, বইয়ে বলছে এটা, সেটা 10 ডিগ্রির থেকে বেশি না, মানে 10-এর মধ্যে, ওই 7 ডিগ্রি 8 ডিগ্রি কাছাকাছি থাকে, তবে পাতলা প্রিজম হয়। তো তাহলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখন পাতলা প্রিজমের জন্য ডেলের মানটা কিরকম হবে। তো যেটা বলছিলাম, পাতলা প্রিজম মানে এই কোণটা খুব ক্ষুদ্র, তাহলে তোমার বাকি I1 R1 R2 I2 সবগুলো কোণের মানই
অটোমেটিক্যালি ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে তোমরা তো জানো যে থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু কি বসাতে পারি, থিটা। তাহলে এখানে যেহেতু পাতলা প্রিজম তাই I1 R1 I2 R2 সকলেই যেহেতু ক্ষুদ্র হয়ে যাবে, তাই আমি এখানে কি বসাতে পারি, তাই আমি সাইন I1 এর বদলে কি বসাবো, শুধু I1 বসাবো। তাহলে দেয়ারফর শুধু I1 আর সাইন R1 এর বদলে শুধু R1 ইকুয়াল টু মিউ। তাহলে I1 এর বদলে বসাচ্ছি মিউ R1। আচ্ছা, এখানেও সাইন R2 এর বদলে শুধু R2, I2 এর বদলে সাইন I2 এর বদলে I2 ইকুয়াল টু 1/মিউ। তাহলে দেয়ারফর I2 ইকুয়াল টু কত হচ্ছে, মিউ R2। তাহলে এখান থেকে I1 I2 পেয়ে গেলাম। তাহলে আমরা আগে ডেলের রাশিমালা কি জানতাম, ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, তাই তো। তাহলে এখানে I1 প্লাস I2 মান পেয়ে গেলাম হচ্ছে মিউ R1 প্লাস মিউ R2 মাইনাস এ। এইবার এখান থেকে যদি আমি মিউ কমন নিয়ে নেই তাহলে পাবো R1 প্লাস R2 মাইনাস এ। তাহলে ডেল থাকলো R1 প্লাস R2 মানে এ। আমি আগেই বলেছিলাম প্রথমেই এ ইকুয়াল টু কত হয়, R1 প্লাস R2। তাহলে এর মানটা বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল মিউ এ, এইখানে মাইনাস এ। তাহলে ডেল থাকলো, তাহলে ডেল ইকুয়ালস টু কত হবে, এ কমন নিয়ে নিলাম ব্র্যাকেটের মধ্যে মিউ মাইনাস 1। তাহলে এইটা আমরা একটা রাশিমালা পেলাম, কার জন্য, চ্যুতিকোণের পেলাম। কার জন্য, পাতলা প্রিজমের জন্য। তাহলে নর্মালি যে চ্যুতিকোণের রাশিমালা জানতাম সেটা আমরা কি জানতাম, সেটা জানতাম হচ্ছে এই যে এইটা যেটা লিখেছি, ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। কিন্তু এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ডেল ইকুয়ালস টু এ ইন্টু মিউ মাইনাস 1। কখন ইউজ করবো এটা, অনলি ফর থিন প্রিজম, পাতলা প্রিজমের জন্য। নর্মাল প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা বার করতে বললে তুমি এটা ইউজ করবা, পাতলা প্রিজম বললে তুমি এটা ইউজ করবা। কন্ডিশন তো বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার চলে যাই ন্যূনতম চ্যুতিকোণ নিয়ে, আর একটা ক্যালকুলেশন বাকি ছিল, ঠিক মনে পড়লো, ওটা একটু বলবো। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। তাহলে শুধু এই ফর্মুলাটা কখন ইউজ করব, পাতলা প্রিজমের জন্য। তাছাড়া নর্মালি বাকি সব ফর্মুলা মনে রাখবা, পাতলা প্রিজমের একটাই ফর্মুলা রয়েছে, বাকি সব ওই নর্মাল এই ফর্মুলা। এবার ন্যূনতম চ্যুতিকোণ বললে কি হয় সেটা তোমরা জানো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এটা মুছে দিচ্ছি, এবার নেক্সট যাব। ওকে, এইবার দেখো আমরা চ্যুতিকোণ রাশিমালা কি পেয়েছিলাম, ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে ন্যূনতম চ্যুতিকোণের জন্য কি পেলাম, ডেল এম ইকুয়াল টু 2I1 মাইনাস এ। এটা পেলাম আমরা কখন, ন্যূনতম চ্যুতিকোণের জন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা প্রিজমের যদি ছবিটা আঁকি আর একবার, তাহলে এইখানটা একটু দেখতে পাবো। দেখো এই যে প্রিজমের ছবিটা, এইখানে একটু এটা বেশি পাতলা প্রিজমের মতো হয়ে গেল, একটু ভালো মতো আঁকা যাক। ধরো এই 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 রকম, ধরো এই তলে তারক রশ্মি এসে আপতিত হলো, এই বেরিয়ে গেল, আবার এই তল এইদিকে ঘেসে বেরিয়ে গেল। তাহলে এখানে এটা আপতন কোণ I1, এটা প্রতিসরণ কোণ R1, এইদিকে আপতন কোণ R2, এইদিকে প্রতিসরণ কোণ হচ্ছে I2। এই তো ছবিটা, এই ছবিটা রাখবো না, একবার দেখে নাও, ব্যাস চলতে থাকবে ব্যাপার এটা। তাহলে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি একটা কাজ করি, যে 2I1 এর মান কত হবে, ডেল এম প্লাস এ। তাহলে দেয়ারফর I1 কত হবে, এখান থেকে এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 বার করা থাকলো। আচ্ছা, আর একটা জিনিস জানি আমরা, এ ইকুয়াল টু কত হয়, R1 প্লাস R2। তাহলে এখান থেকে R2 ইকুয়াল টু কত হবে, R2, আচ্ছা না R1 প্লাস R2। এবার যদি ন্যূনতম চ্যুতিকোণ, তোমরা জানো ডেল ইকুয়ালস টু এটা কেন লিখলা, লিখেছো ফর মিনিমাম ডেভিয়েশন, ফর মিনিমাম ডেভিয়েশন মানে মিনিমাম ডেভিয়েশন মানে কি, ন্যূনতম চ্যুতিকোণ। তার জন্য তুমি ডেল এম লিখছো 2I1 মাইনাস এ, সেখান থেকে 2I1 এটা I1 বার করলা। আবার এ ইকুয়াল টু R1 প্লাস R2। এবার তুমি তো জানো যদি ব্যাকটা লিখতেই পারো, তোমাকে তো বললাম I1 ইকুয়াল টু যদি I2 তুমি লিখতে পারো,
তাহলে তুমি r1 ইকুয়াল টু r2 লিখতে পারবা। তাহলে অর a ইকুয়াল টু r1 প্লাস r2 জায়গায় r1 করে দিলাম, তাহলে r1 প্লাস r1 কত হয় 2r1, তাহলে a ইকুয়াল টু হয়ে গেল 2r1, দেয়ারফর r1 ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে a/2। কেন বার করলাম i1 r1? এবার দেখো এই প্রথম তলে মানে পি বিন্দু, আচ্ছা এখানে দিচ্ছি না পি বিন্দুটা, এইখানে ধরো এটাকে দিচ্ছি পি বিন্দু আর এটাকে দিচ্ছি হচ্ছে কিউ বিন্দু। তাহলে পি বিন্দুর জন্য কি লিখতে পারি যে সাইন i1 ডিভাইডেড বাই সাইন r1 ইকুয়াল টু মিউ, তাই না? দেখে আসছো এটা প্রথম থেকে আমরা ইউজ করে আসছি ফর্মুলাটা। তাহলে সাইন i1 বাই সাইন r1 ইকুয়ালস টু মিউ, তাহলে এখান থেকে অর একটু এখানে লিখি অর মিউ ইকুয়াল টু সাইন i1 মানে হচ্ছে কত, এই যে a প্লাস ডেল এম বাই 2, তাহলে a প্লাস ডেল এম বাই 2, তাহলে পুরো ব্র্যাকেট ডিভাইডেড বাই r1 মানে a/2, তাহলে সাইন a/2। তাহলে দেখো এই একটা ফর্মুলা পেলাম, এটা ডেরিভেশন করতে দেয় পরীক্ষাতে, খুব ইম্পর্টেন্ট, এটা এইচএসে আসতে পারে যে এই কি রিলেশন, এটা হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ আর প্রিজমের প্রতিসরাঙ্ক এদের মধ্যে সম্পর্ক। তার জন্য এতগুলো ডেটা তোমার লাগলো, মানে তোমাকে ছবিটা এঁকে তোমাকে বলতে হবে যে আমরা জানি, এটা তুমি ধরে নিতে পারো, এটা তোমাকে ডেরিভেশন করতে হবে না, আমরা জানি ডেল ইকুয়ালস টু i1 প্লাস i2 মাইনাস a, এটা ধরে নিয়ে বাকি সব তোমাকে দেখাতে হবে। তাহলে এই সম্পর্কটা হচ্ছিল নর্মাল প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা, আর এই সম্পর্কটা পেলাম হচ্ছিল ন্যূনতম চ্যুতিকোণের সাথে প্রিজমের প্রতিসরাঙ্ক, যে মাধ্যমে প্রিজমের যে মাধ্যমের প্রতিসরাঙ্ক তার সম্পর্ক। ঠিক আছে, তাহলে এই দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা মুখস্থ করছো, আর এগুলোও মনে রাখতে হবে যে a ইকুয়াল টু কত হয়, বা ন্যূনতম চ্যুতিকোণের রাশিমালাটা নর্মাল i1 দিয়ে কত হয়, i2 দিয়ে কত হয়, এই বক্স করাগুলোও মনে রাখতে হবে তোমাকে, যে এটা তো নর্মাল ডেলের রাশিমালা চ্যুতিকোণের, ন্যূনতম চ্যুতিকোণ হলে এটা হয়, অথবা 2i2 মাইনাস a হয়, আর a ইকুয়াল টু এটা, আর ন্যূনতম চ্যুতিকোণের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক এটা। আর একটা যেটা মনে রেখেছো সেটা হচ্ছিল পাতলা প্রিজমের জন্য ডেল ইকুয়ালস টু a ইন্টু মিউ মাইনাস 1, পাতলা প্রিজমের জন্য এটা মনে রেখেছো, তাই তো? তো এতটুকু জানলেই তোমার মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা মুছে দেই। এইবার আমরা চলে যাব একটু অন্য পার্টে, আর দুটো ক্যালকুলেশন আছে, তাহলেই কমপ্লিট হয়ে যায়। তো তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি, যেগুলো লাগবে না সেগুলো মুছে দেই। তাহলে এইবার আমরা যেটা করব, ধরো প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত, আমি লিখলাম না হেডিংটা, তোমরা এই মানে এখানে স্টার্ট খাতা যখন নোট করবা তখন এর উপরে হেডিংটা এরকম দিতে পারো, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত। কিরকম না পাওয়ার শর্ত মানে কি, না পাবো না মানে রশ্মি বেরোবে না, না রশ্মিটা বেরোবে অ্যাকচুয়ালি, কিন্তু কিভাবে বেরোবে, ধরো প্রিজমের গা ঘেঁষে বেরোলো, মানে ধরো সাপোজ এই রশ্মিটা যেরকম ভাবে বেরিয়েছে সেরকম ভাবে না বেরিয়ে এই রশ্মিটা ধরো একদম প্রিজম তলের গা ঘেঁষে বেরোলো, মানে কিরকম ভাবে, এই রশ্মিটা ধরো এইখান দিয়ে এইভাবে বেরিয়ে গেল, তাহলে তোমার প্রতিসরণ কোণটা কত হলো, পুরো 90 ডিগ্রি হবে, তাই না? আপাতন কোণ i1, প্রথম তলে প্রতিসরণ কোণ r1, দ্বিতীয় তলে আপাতন কোণ r2, দ্বিতীয় তলে প্রতিসরণ কোণটা কত হয়ে যাবে, 90 হয়ে যাবে। তাহলে যদি প্রিজম থেকে নির্গত রশ্মিটা না পাওয়ার শর্ত মানে তোমাকে ধরে নিতে হবে রশ্মিটা প্রিজমের দ্বিতীয় প্রতিসরক তল ঘেঁষে যাবে, তাহলে দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ কত হবে, 90 ডিগ্রি। তাহলে ফর্মুলা ইউজ করি, দেখো প্রথম তলে তো কোনো ব্যাপার নেই, সাইন i1 ডিভাইডেড বাই সাইন r1 ইকুয়াল টু মিউ, এটা হচ্ছে পি বিন্দুর জন্য। আচ্ছা, এইখান থেকে তুমি কি করবে, এইখান থেকে তুমি করবে হচ্ছে, এখান থেকে তুমি থাক, কিছু করার দরকার নেই আপাতত, তুমি এবার কিউ বিন্দুর জন্য অ্যাপ্লাই করো, কি হবে সাইন r2 ডিভাইডেড বাই সাইন i2 হতো কিন্তু ওটা 90 হয়েছে, ইকুয়াল টু 1 বাই মিউ। এখান থেকে তুমি বার করো হচ্ছে সাইন r2 ভ্যালুই বার করো দেখি, তাহলে সাইন 90 তো 1,
তাহলে সাইন R2 ইকুয়াল টু হয়ে গেল 1/μ। তাহলে R2 ইকুয়াল টু তুমি পাচ্ছ সাইন ইনভার্স 1/μ, এটা তোমার থাকলো R2 ভ্যালু। ওকে, এইবার এইখানে তুমি দেখো, চলে আসো এইখানটায়, এখান থেকে তুমি পাচ্ছ সাইন R1 ইকুয়াল টু, না সাইন R1 ইকুয়াল টু বার করব, সাইন আমরা বার করব হচ্ছে সাইন I1 এর ভ্যালুই বার করি। সাইন I1 ইকুয়াল টু পাচ্ছি আমরা মিউ ইন্টু সাইন R1, কোনো অসুবিধা নেই। সাইন I1 ইকুয়াল টু পাচ্ছি, জাস্ট গুণ করে দিলাম। আচ্ছা, সাইন I1টা সাইন I1ই থাকলো, মিউটা মিউই থাকলো। সাইন R1 মানে কত দেখো তো, R1 মানে লিখতে পারি না হচ্ছে a মাইনাস R2, লেখা যায় কি না বলো? কারণ তুমি জানো, কি জানো তুমি, এই যেটা জানো, তুমি জানো a ইকুয়াল টু R1 প্লাস R2, এটা তুমি জানো। তাহলে তুমি এখান থেকে কি বার করে নেবে, R1 এর ভ্যালু হবে a মাইনাস R2, বসিয়ে দিলাম। এইবার তোমার এখানে সাইন I1 থাকলো, মিউও থাকলো, এটা সাইন অফ a মাইনাস b, কি ফর্মুলা, সাইন a ইন্টু কস b মাইনাস কস a ইন্টু সাইন বি, হয়ে গেল। আচ্ছা, কমপ্লিট। এইবার আমি এখান থেকে একটা কাজ করছি, সাইন R2 ভ্যালু জানি বসাতে পারবো, সাইন R2 পারবো, R2 ভ্যালু বের করে লাভ নেই, সাইন R2 ভ্যালু জানি, তাই না? সাইন R2 ভ্যালু আমি এখানে জানি, তাহলে আমি এখান থেকে কস R2 ভ্যালু বার করতে পারি। কত হবে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার R2, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস 1/μ স্কোয়ারে, যেটা বসিয়ে দিলাম। তাহলে তুমি এখানে বসাও, তাহলে দেয়ারফোর না নরই দেই, সাইন I1 ইকুয়াল টু মিউ, থার্ড ব্র্যাকেটের মধ্যে সাইন a থাকলো, কস R2 মানে এটা, রুট ওভার অফ 1 মাইনাস 1/μ স্কোয়ার মাইনাস কস a থাকলো, সাইন R2 মানে 1/μ, তলাতে মিউ চলে আসলো। এই, তাহলে এবার তুমি পরের লাইনটা কি হবে, তোমার পরের লাইনটা হবে এখানে নিচেই করে দিচ্ছি, দেয়ারফোর I1 ইকুয়াল টু সাইন ইনভার্স, I1 ইকুয়াল টু সাইন ইনভার্স, থার্ড ব্র্যাকেটের মধ্যে মিউ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট সাইন a ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 1/μ স্কোয়ার মাইনাস কস a ডিভাইডেড বাই মিউ। তাহলে এইটা তোমার পেয়ে গেল আপাতন কোণের মান। তাহলে এখানে তুমি কোশ্চেনটা কি দেবে, কোশ্চেনটা দেবে হচ্ছিল প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণের মান কত, এটা হচ্ছে সীমাস্থমান আপাতন কোণ। তোমরা কোশ্চেনটা হেডিং এ রেখে নিবে। এটা শুরু করার আগে ক্যালকুলেশনটা আমি বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়া মানে প্রিজমের দ্বিতীয় প্রতিসরক তল ঘেঁষে বেরিয়ে যাবে, তাহলে আপাতন কোণের সীমাস্থমান এটা হয়। যেখানে মিউ আমি সব দেখো, তুমি আমি I1ও সরিয়ে দিয়েছি, সরি I1 তো বাড়ি করবো, মানে R1ও সরিয়ে দিয়েছি, R2ও সরিয়ে দিয়েছি, I2 তো 90 হয়ে গেছে, তাহলে সবগুলো সরিয়ে দিয়ে এই ফর্মটা খালি জাস্ট a বসালেই হবে। দেখো, আমি প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আমাকে বার করতে হবে আপাতন কোণের সীমাস্থ মান কত, সেটা হচ্ছে I1, যেখানে কোনো R1 R2 I2 কিচ্ছু নেই, তাহলে তো সুবিধা, এ তো প্রতিসারক কোণ, ওটা তো জানাই থাকে, এই কোণটা তো ওয়েল নোন, এটা জানবাই, মানে তোমাকে কোশ্চেন দিলেই বলে দিবে, ব্যাস পেয়ে গেলা। আচ্ছা, এবার আরেকটা একই ক্যালকুলেশনে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আমরা আপাতন কোণের সীমাস্থ মান বার করলাম। এবার করবো হচ্ছিল প্রিজম কোণের এরই সীমাস্থ মান বার করবো a। তাহলে দেখো কি করব, তাহলে এই নিচেরটুকু মুছে দিই, ওপরটুকু থাকবে, বুঝতে পারছো তো? একই পার্টেরই কোশ্চেন, খালি শুধু অন্য জিনিস ক্যালকুলেট করবো। কি ক্যালকুলেট করবো, এখানে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণ I1 বার করলাম, এখন করবো হচ্ছে প্রিজম কোণ a। তাহলে আমি এইখান থেকে মুছে দেবো এটা। এইখান থেকে দেখো, আমি সাইন R1 কত হবে, সাইন R1 হবে হচ্ছে সাইন I1 বাই মিউ
তাহলে R1 কত হবে সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ, তাই তো? আচ্ছা, আর ওইদিকে ওই যেটা আগে করেছিলাম R2 মান বার করব। R2 মানে কত হবে? R2 মানে হবে সাইন ইনভার্স 1 বাই মিউ। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কি জানি A ইকুয়াল টু কত হয় R1 প্লাস R2, তো বসিয়ে দাও, R1 এর মান জানা আছে, তাহলে A ইকুয়াল টু R1 আছে হচ্ছে সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ, আর R2 জানা আছে এই যে সাইন ইনভার্স 1 বাই মিউ। তাহলে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের মান হচ্ছে এটা। কিন্তু এখানে দুটো শর্ত আছে, বুঝতে পারলে? আগেরটাও তাই, নির্গত রশ্মি না পাবো মানে কি প্রিজমের দ্বিতীয় প্রতিসরক তল ঘেঁষে বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আপাতন কোণের মান বেরোলো কোনটা সেটা পেলাম, এখানে প্রিজম কোণের মান বেরোলো কোনটা সেটা পেলাম। কিন্তু এখানে একটা কন্ডিশন I1 থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা I1 দিয়েই থাকবে, কিন্তু এখানে আবার দুটো কন্ডিশন বার করবো, সাব কন্ডিশন। কি কি? এক, আর ল্যাঙ্গুয়েজটা বলি আমি প্রথমে, বলছে যে আপতিত রশ্মি যদি প্রিজমের ওপর লম্বভাবে আপতিত হয় তাহলে I1 কত হবে? লম্ব কথাটা শুনে সবাই হট করে বলবে 90 হবে। না, লম্বভাবে আপতিত হলে আপাতন কোণ 0 হয়। কেন? দেখো, এইটা তো অভিলম্ব, মানে ধরো এটা একটা তল প্রিজমের, এটা হচ্ছে অভিলম্ব। আলোক রশ্মি যদি এইভাবে আপতিত হয় তাহলে থিটা কোণ এটা অভিলম্বের সঙ্গে। না, আমি এইভাবে সমতল এঁকে দিলে তোমরা আবার বুঝতে পারবে না, আমি এরকম ভাবে এঁকে দেখাই যে এটা হচ্ছে প্রিজমের একটা তল, এটা তল, এখানে হচ্ছে এটা লম্ব। তাহলে যদি লম্বভাবে আপতিত হয় তার মানে এর ওপর দিয়েই যাবে, লম্বভাবে না আপতিত হলে অন্যভাবে আপতিত হলে এইভাবে যাবে। তো এইভাবে গেলে আপতন কোণ এটা, আরো দূর থেকে গেলে আপতন কোণ বাড়বে, আরো কাছে গেলে আপতন কোণ কমবে। যদি লম্ব হয়ে পড়ে তাহলে আপতন কোণ 0। তাহলে এখানে 1 নম্বর কন্ডিশনটা বলে আপতিত রশ্মি যদি প্রিজমের প্রথম প্রতিসরক তলে লম্বভাবে আপতিত হয় তাহলে I1 0, তাহলে A ইকুয়াল টু কত হয় সাইন 0 মানে 0 পুরোটা বাদ, তাহলে A ইকুয়াল টু হয়ে গেল সাইন ইনভার্স 1 বাই মিউ। আর 2 নম্বর বলে যদি প্রথম প্রতিসরক তলে লম্বভাবে আপতিত হয়, ওটা তো বললাম, যদি প্রথম প্রতিসরক তল ঘেঁষে আপতিত হয় তার মানে কি এইভাবে না গিয়ে, যে এইভাবে না গিয়ে ও কিভাবে যাবে, ও যাবে হচ্ছিল এইরকম ভাবে ঘেঁষে ঢুকবে। তার মানে I1 কত 90, তাহলে I1 ইকুয়াল টু 90। তাহলে দেওয়ার পর এ কত হবে সাইন 90, তাহলে সাইন 90 মানে 1, তাহলে সাইন ইনভার্স 1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ, তাহলে এ ইকুয়াল টু হয়ে যাবে 2 সাইন ইনভার্স 1 বাই মিউ। তাহলে তোমাদের এই গেল ক্যালকুলেশন। তাহলে এখানে দুটো কেস আবার বলছি, যে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য মানে ঘেঁষে গেলে দ্বিতীয় প্রতিসরক তল দিয়ে আপাতন কোণের মান এটা হয় যেখানে I1 এক্সিস্ট করছে। এবার I1 এর দুটো কন্ডিশন বসাবো। এক, যদি প্রিজমের উপর লম্বভাবে আপতিত হয় মানে এটা অভিলম্ব, তার উপর লম্ব হয় মানে ওইভাবে আপতিত হয়েছে, তাহলে I1 0, তাহলে A ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বাই মিউ। আর যদি প্রিজমের প্রথম প্রতিসরক তল ঘেঁষে আপতিত হয় তাহলে I1 কত হবে 90, তাহলে A ইকুয়াল টু 2 সাইন ইনভার্স 1 বাই মিউ, কারণ সাইন 90 1 হয়ে যাচ্ছে, তাহলে সাইন ইনভার্স 1 বাই মিউ হচ্ছে, এটাও সেম, যোগ করে 2 সাইন ইনভার্স 1 বাই মিউ। তাহলে তোমাদের প্রিজম থেকে ডিটেলস ক্যালকুলেশন আজকের লেকচারে থাকলো। আমাদের প্রতিসরণ চ্যাপ্টারে আর একটু ছোট্ট টপিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং তার কিছু অ্যাপ্লিকেশন, ও অল্প একটু আধ ঘন্টাও না 20 মিনিটের ক্লাস নিলে হয়ে যাবে, সেটা হলেই আমাদের প্রতিসরণ কমপ্লিট। তো আজকে লেকচারটা দেখে নাও, নেক্সট দিন আমরা ওইটা প্লাস প্রবলেম সলভ করবো। ওকে।